আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত 110 জন নিহত। আল জাজিরার এক্সপ্লেইনার, পুতিনকে নিয়ে হতাশ ট্রাম্পের পরবর্তী সিদ্ধান্ত কি হবে? আবারও নিষেধাজ্ঞা দিলে পারমাণবিক ইস্যুতে ইউরোপের ভূমিকা শেষ হয়ে যাবে, হুঁশিয়ারি ইরানের। আবার সামরিক সরবরাহ শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন নিয়ে রাশিয়ার প্রতি নিঃশর্ত সমর্থনের কথা জানালো কিম জং উন। ত্রাণ নিতে আসা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি সেনাদের গুলি, যে ব্যাগে খাবার ভরার আশা ছিল সেটি হয়ে গেল কাফনের কাপড়। ট্রাম্পের 30% শুল্ক আরোপ, যুক্তরাষ্ট্রকে পাল্টা ব্যবস্থার হুমকি ইউরোপ কমিশনের। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইসরায়েলি হামলায় গাজায় 110 জন নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত 110 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার বিভিন্ন সময়ে হামলা চালানো হয়। হাসপাতালের সূত্র এই তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিতর্কিত মানবাধিকার সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি সেনাদের গুলিতে গাজায় অন্তত 34 জন নিহত হয়েছেন। নিহতেরা ত্রাণ আনতে গিয়েছিলেন। এছাড়া ঘনবসতিপূর্ণ আল শাতি শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সেখানে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। নিহতের মধ্যে অনেক শিশু রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ভীতিকর পরিবেশ দেখা গেছে। 2023 সালের অক্টোবরে ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। পুতিনকে নিয়ে হতাশ ট্রাম্পের পরবর্তী সিদ্ধান্ত কি হবে? যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার আবারও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেছেন। 2 দিনের মধ্যে এটি ছিল দ্বিতীয় বৈঠক। তাদের এসব বৈঠকের মূলে রয়েছে ইউক্রেন যুদ্ধ। আগের দিন মালয়েশিয়ায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনের ফাঁকে ল্যাভরভের সঙ্গে 50 মিনিট বৈঠক হয় রুবিওর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে নির্বাচনী প্রচারণার সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি দায়িত্ব গ্রহণের 24 ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করবেন। কিন্তু 4 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও যুদ্ধবিরতির সম্ভাবনা আগের মতোই দূরের বিষয় বলে মনে হচ্ছে। একই সঙ্গে রাশিয়ার সম্প্রতি ইউক্রেনের উপর ব্যাপক বোমা হামলা চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবারের বৈঠকের পর রুবিও সাংবাদিকদের বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার দিক থেকে আরো নমনীয়তা না দেখানোয় ট্রাম্প হতাশ ও বিরক্ত। তাহলে কি যুদ্ধের ব্যাপারে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি বদলেছে? আর এ নিয়ে তার পরবর্তী বিকল্পগুলোই বাকি। আবারও নিষেধাজ্ঞা দিলে পারমাণবিক ইস্যুতে ইউরোপের ভূমিকা শেষ হয়ে যাবে, হুঁশিয়ারি ইরানের। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেন, দেশটির ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হলে তেহরানের পারমাণবিক ইস্যুতে ইউরোপের ভূমিকা শেষ হয়ে যাবে। 2015 সালে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা বা জেসিপিও এ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির আওতায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারত, তবে তা বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় মাত্রা 3.7% মধ্যে সীমাবদ্ধ রাখতে হতো। বিনিময়ে দেশটির উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ধাপে ধাপে তুলে নেওয়া হবে। ইসরায়েলের অনুরোধ 2018 সালে ট্রাম্পও চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন এবং পরের বছর ইরানও চুক্তি থেকে বেরিয়ে যায়। এর আগ পর্যন্ত এটি কার্যকর ছিল। জেসিপিও চুক্তির একটি ধারা অনুযায়ী ইরান চুক্তি লঙ্ঘন করলে দেশটির উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হবে। গতকাল শনিবার আরাকচি বলেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা আবার শুরু করার বিষয়ে খুঁটিনাটি পর্যালোচনা করেছে। তিনি বলেন, আমরা আলোচনা শুরুর সময় স্থান, কাঠামো, উপাদান ও সম্ভাব্য আলোচনার জন্য ইরানের পক্ষ থেকে যে নিশ্চয়তা প্রয়োজন তার সবকিছুই খতিয়ে দেখছি। আবার সামরিক সরবরাহ শুরু করেছে যুক্তরাষ্ট্র। জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র আবার সামরিক সরবরাহ শুরু করেছে। রোববার 13 জুলাই বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এমন এক সময়ে এই পদক্ষেপ নিল যখন গত সপ্তাহে কিছুই গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এনবিসি নিউজকে বলেছেন, তিনি ন্যাটোর সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছেন যার ফলে ইউক্রেন জোটের মাধ্যমে মার্কিন প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাবে। ইউক্রেনে রাশিয়ার বিমান হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে জেলেনস্কি উদ্বেগ প্রকাশ করেন যে অস্ত্র সরবরাহ বন্ধ হয়ে গেলে তা ইউক্রেনের নিরাপত্তার উপর প্রভাব ফেলবে। 3 বছরের বেশি সময় ধরে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ চলছে। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ বাড়ছে।
ইউক্রেনের রাশিয়ার প্রতি নিঃশর্ত সমর্থনের কথা জানালেন কিম জং উন। ইউক্রেন যুদ্ধে মস্কো যে পদক্ষেপই নিক না কেন তাতে নিঃশর্ত সমর্থন থাকবে উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়া সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে এমনটাই জানিয়েছে দেশটির নেতা কিম জং উন। রাশিয়া উত্তর কোরিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের কৌশলগত আলোচনায় ল্যাভরভকে কথা জানান কিম জং উন, বলেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএন। 3 দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়ায় রয়েছেন ল্যাভরভ। পিয়ংইয়ং এর মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার জন্য সেনা অস্ত্র সরবরাহ করেছে। সংঘাতের অগ্রগতির সঙ্গে সঙ্গে মস্কোকে আরও সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। উত্তর কোরিয়ার পূর্বাঞ্চল উপকূলীয় ওকসান শহরে ল্যাভরভের সঙ্গে বৈঠক করেন কিম জং উন। এর পাশাপাশি রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে কৌশলগত বৈঠক করেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সং হুই। গত বছর সই হওয়া একটি অংশীদারিত্ব চুক্তির অধীন আরও সহযোগিতার প্রতিশ্রুতি নিয়ে কথা বলেন তারা। এর মধ্যে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্ট একজন সরকারি কর্মকর্তার বরাতে কেসিএন এর প্রতিবেদনে বলা হয়েছে, কিম জং উন আবারও নিশ্চিত করেছেন যে ইউক্রেন সংকট মোকাবেলায় রুশ নেতৃত্বের নেওয়া সব পদক্ষেপকে নিঃশর্ত সমর্থন জানাতে এবং উৎসাহ দিতে উত্তর কোরিয়া প্রস্তুত রয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা গেছে কিম জং উন ও সের্গেই ল্যাভরভ করমর্দন করেছেন। এরপর দুজন পরস্পরকে জড়িয়ে ধরে অভিবাদন জানান। যে ব্যাগে খাবার ভরার আশা ছিল সেটি হয়ে গেল কাফনের কাপড়। ফিলিস্তিনের গাজা উপত্যকা ইসরায়েলি বাহিনীর একাধিক হামলায় গতকাল শনিবার অন্তত 110 জন নিহত হয়েছেন। হাসপাতাল সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, নিহত ওই ব্যক্তিদের মধ্যে 34 জন ছিলেন দক্ষিণ রাফায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের সমর্থনে পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ কেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকা মানুষ। তারা খাবারের আশায় সেখানে জড়ো হয়েছিলেন। এসব হামলায় এমন সময় চালানো হলো যখন গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা নিয়ে কাতারে চলমান আলোচনা স্থবির হয়ে পড়েছে এবং উপত্যকার পুরো জনগোষ্ঠীকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে আন্তর্জাতিক নিন্দা ক্রমে বাড়ছে। রাফার আল শাকুশ এলাকায় জিএইচএফ এর ওই ত্রাণ কেন্দ্রের সামনে ইসরায়েলি সেনারা সরাসরি গুলি ছুড়েছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ঘটনাস্থলটিকে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো মানব হত্যাযজ্ঞের কেন্দ্র ও মৃত্যুফাত হিসেবে আখ্যায়িত করেছে। আক্রমণ থেকে বেঁচে যাওয়া সামির সায়াদ বলেন, যে ব্যাগে খাবার ভরার আশা ছিল সেটি হয়ে উঠেছে মৃতদেহ মুড়িয়ে রাখার কাফনের কাপড়। আল্লাহর কসম, এটা ছিল নিছক একটি মৃত্যুফাঁদ। তারা উন্মুক্তভাবে গুলি চালিয়েছে। আমি আমার বন্ধুকে কাঁধে করে নিয়ে এসেছি শহীদদের ভিড়ের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে। যুক্তরাষ্ট্রকে পাল্টা ব্যবস্থার হুমকি ইউরোপীয় কমিশনের। ট্রাম্পের 30% শুল্ক আরোপ কার্যকর হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ইউরোপীয় কমিশন। শনিবার ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভেন ডর লেইন এই হুমকি দেন। তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র 1 আগস্ট থেকে ইউরোপীয় পণ্যের উপর 30% শুল্ক আরোপ কার্যকর করে তাহলে ইউরোপীয় ইউনিয়ন তার স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত। সপ্তাহব্যাপী আলোচনার পর বিস্তৃত বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানির উপর 30% শুল্ক আরোপের ঘোষণা দেন। 1 আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প জানান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিল সহ বেশ কয়েকটি দেশের জন্য নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী শাখার প্রধান ভন ডের লাইন এক বিবৃতিতে বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন 1 আগস্টের মধ্যে একটি চুক্তি